নমস্কার। ঈশান বাংলা আয়োজিত ঈশানের অতিথির বিশেষ একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, আমি সৌভিক ভট্টাচার্য। বাংলা নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমাদের প্রত্যেক দর্শক শ্রোতাদের, এবং নতুন বছর সবার ভালো কাটুক, সুস্থে কাটুক, সবাই সুস্থ থাকুন, এটাই আশা করছি। এবং আজ আমাদের ঈশান বাংলা স্টুডিওয়ে যিনি অতিথি আছেন, চিকিৎসক তো বটেই, সবার সাথে আমি উনার পরিচয় করিয়ে দিচ্ছি, ডক্টর সৌগত রায়। নমস্কার স্যার। নমস্কার আমাদের সৌভিক। ঈশান বাংলা স্টুডিও আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা আলোচনা করব নানান বিষয়ে সার্জারি নিয়ে, এবং উনি একজন শৌল চিকিৎসক। তো উনার কাছ থেকে আজ আমাদের সাধারণ মানুষদের কিছু ভুল ধারণা আমরা সব কিছু ক্লিয়ারিফাই হব স্যারের কাছ থেকে। তো সময় নষ্ট না করে স্যারের কাছে যাচ্ছি। আমাদের ঈশান বাংলা স্টুডিও আজকে আপনি এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর এখানে এসে খুব ভালো লাগছে। আমি ট্রাই করব সবার আপনার যা যা কোয়েশ্চেন্স আছে তার ঠিকভাবে উত্তর দেওয়ার। একদম। তো আপনার পড়াশোনা সব কিছু কি শিলচরে? হ্যাঁ, ম্যাক্সিমাম শিলচরেই। আমি আমার এইচএসএলসি শিলচর থেকেই করেছি। তারপরে এমবিবিএস শিলচর মেডিকেল কলেজ থেকে করেছি। দেন আমার এমএস জেনারেল সার্জারির জন্য আমি আসাম মেডিকেল কলেজ ডিব্রুগড় থেকে করেছিলাম। আচ্ছা। তারপরে আমি শিলচর রিটার্ন করেছি। শিলচর রিটার্ন করে 1.5 ইয়ার্সের মতো শিলচর মেডিকেল কলেজের রেজিস্ট্রারের পোস্টে ছিলাম। দেন আমি আমার ভাস্কুলার ট্রেনিংয়ের জন্য দিল্লি যাই। দিল্লি সাফদারজাং হসপিটালে আমি 1.5 ইয়ার্সের মতো ছিলাম ভাস্কুলার সার্জারি ট্রেনিংয়ের জন্য। আচ্ছা, এখন আমি আবার রিটার্ন এসেছি শিলচর। খুব ভালো। উনি সব কিছু কমপ্লিট করে যে উনার আবার নিজের শহরে, আমাদের শহর শিলচরে ফেরত এসছেন, এবং আমাদেরকে উনার চিকিৎসা সেবাটা যে দেবেন এবং উনার কাছ থেকে যে আমরা পাবো, সেটার জন্য ওনাকে তো ধন্যবাদ জানানোই। এবং আজ আপনি বললেন যে, এখন যে আপনি বললেন যে আপনার ভাস্কুলার যে ডিগ্রিটা আপনি দিল্লি থেকে করে এসেছেন, এটা নিয়েও আজকে আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি একজন জেনারেল সার্জারি বিভাগে তো আপনি কাজ করছেন, সেই বিভাগে আপনি চুজ করেছেন। আপনার এমবিবিএস ডিগ্রির পরে তো অনেকটা বিষয় থাকে, আপনি সেই বিষয়টাই কেন চুজ করলেন? সার্জারি, কারণ সার্জারির একটা মেইন একটা মেইন লক্ষ্য হলো পেশেন্টকে পেইন ফ্রি রাখা। আর সার্জারিতে যেরকম মেডিসিনের পেশেন্টে কি হয়, বহুত দিন বা বহুত বছর ওষুধ খেতে লাগে, ওষুধ কন্টিনিউ করতে লাগে। বাট সার্জারিতে একটা ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ আছে যে যদি সার্জারি হয়ে যায় তো পেশেন্ট ওই রোগের জন্য আর পেশেন্ট কমপ্লেন করবে না জেনারেলি। আর পেশেন্ট পেইন ফ্রি, ব্যথা ফ্রি জীবন লিড করতে পারেন। তো এটা মেইন ডিফারেন্স বিটুইন সার্জারি অ্যান্ড মেডিসিন। তার জন্য আমি বেশি অ্যাট্রাক্টেড ছিলাম টুয়ার্ডস সার্জারি, আর তাই আমি সার্জারি চুজ করলাম। এখন স্যার, যেটা প্রশ্ন আমার, জেনারেল সার্জারি এবং ল্যাপ্রোস্কোপিক সার্জারি, এই দুটো সার্জারি পার্থক্যটা কোন জায়গায় আপনি আমাদেরকে বলবেন, এবং দুটো বিষয় একই জিনিস না আলাদা, সেটা যদি আপনি একটু ডিটেলসে আমাদের দর্শকদের বলেন। আচ্ছা, না, জেনারেল সার্জারি অ্যাকচুয়ালি ল্যাপ্রোস্কোপিক সার্জারি জেনারেল সার্জারি পার্ট। এটা একটা পদ্ধতি, নতুন পদ্ধতি। আচ্ছা। যেরকম একটা গোলব্লাডার সার্জারির জন্য পেশেন্ট ওপেন সার্জারি অপ্ট করতে পারেন, বা পেশেন্ট পিনহোল সার্জারি বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি যেটা আমরা বলি ওইটাও অপ্ট করতে পারেন। পদ্ধতিটা ডিফারেন্ট, কিন্তু সে রেজাল্টস আর দ্য সেম। কারণ ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে কী হয়, কাটাছিঁড়া কম হয়, তো পেশেন্টরা ব্যথা, পোস্ট অপারেটিভ যে পেইন হয় ওটাও কম হয়, পেশেন্ট জলদি নিজের ডেইলি রুটিনে আবার রিটার্ন করতে পারেন। বাট জেনারেল সার্জারি বা ওপেন সার্জারিতে কী হয়, যেহেতু কাটাছিঁড়া অল্প বেশি হয়, তো অল্প বেশি টাইম লাগে ইন কম্পারিজন টু ল্যাপ্রোস্কোপিক সার্জারি। আর ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে আরও অ্যাডভান্টেজ হলো কাটাছেঁড়া কম হয়, তো অনেক সময় স্কার যেটা থাকে, পোস্ট অপারেটিভ স্কার, ওটাও খুব কম হয়, আর পেশেন্টের হসপিটাল স্টেও খুব কম হয়। আচ্ছা, তো আপনি যে বললেন সার্জারিটা সমানই, কিন্তু পদ্ধতিটা আলাদা। তো ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে যেটা বললেন কাটাছেঁড়াটাও কম হয়, তো সেটার খরচটা কি বেশি, মানে একজন সাধারণ মানুষ সেটার কি সুবিধা নিতে পারবেন? হ্যাঁ, ডেফিনেটলি নিতে পারবেন। এখন যেরকম শিলচরে ল্যাপ্রোস্কোপিক সার্জারি খুব অ্যাফোর্ডেবল রেটে করা হয় এখন। আচ্ছা, ঠিক আছে, তো অল্প ডিফারেন্স হয়, ওপেন সার্জারিতে অল্প কম পয়সা লাগে, বাট ইন কম্পারিজন টু আপনার অন্য স্টেট বা অন্য জায়গার কম্পারিজনে এখন শিলচরে সিমিলার অ্যাডভান্সেস এসে গেছে ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে। তো তার জন্য পেশেন্টেরও খরচাটা তেমন হয় না আগে যেরকম হতো। আচ্ছা আচ্ছা।
দর্শক বন্ধুরা, আমরা বুঝতে পারলাম জেনারেল সার্জারি এবং ল্যাপারোস্কোপিক সার্জারির মধ্যে পার্থক্যটা কী, এবং উনি কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে বললেন। স্যার, এখন যেটা প্রশ্ন হচ্ছে, ভাস্কুলার সার্জারিটা কি? হ্যাঁ, ভাস্কুলার সার্জারিটা একটা স্পেশালাইজড ফর্ম অফ সার্জারি। ওইটায় আপনার মেনলি আর্টারি ভেইন, যেটা ধমনী আর শিরার সার্জারি হয় মেনলি। বডিতে সব পার্টেই ভেইনস আর আর্টারিস থাকে, তো আর্টারি ব্লক হতে পারে। ঠিক আছে, ভেইনের যেরকম বিভিন্ন রোগ আছে, ভেরিকোজ ভেইনস, দেন আপনার আর্টারির বিভিন্ন রোগ আছে, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজেস, যেখানে আর্টারি ব্লক হয়ে যায়। তো ওই সব সার্জারিকে ভাস্কুলার সার্জারি বলে, যেখানে আমরা মেইনলি ডিল করি ধমনী আর শিরা নিয়ে। আচ্ছা, প্রিয় দর্শক বন্ধুরা, ভাস্কুলার সার্জারিটা কি সেটাও কিন্তু আমরা স্যারের কাছ থেকে খুব সুন্দর করে উনি বলেছেন, সময় নিয়ে আমরা বুঝতে পেরেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন যেটা প্রশ্ন হচ্ছে, যে কোনো সার্জারির আগে প্রত্যেকটা পেশেন্টেরই একটা ভয় থাকেই যে আমার আগামীকাল যদি কোনো সার্জারি হয়ে থাকে, আগের দিন একটা ভয় থাকেই যে একটা। ডেফিনেটলি। হ্যাঁ, তো যারা এরকম ভয় করেন, অনেকেই আছেন ভয় হয় না, বা খুব বেশিরভাগ অংশের মানুষদেরই ভয় হয়, তো তারা একজন মানে ওনাদের চিকিৎসকের কাছে কি পরামর্শ নেওয়া দরকার, বা আপনার কীভাবে আপনাদের পেশেন্টদেরকে মানে পরামর্শ দিয়ে থাকেন? সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কথা, পেশেন্টের এডুকেশন বহুত বেশি ইম্পর্টেন্ট। পেশেন্ট কী প্রসিজিয়ার পেশেন্টের হচ্ছে, পেশেন্টের কী রোগ হয়েছে, ওটা পেশেন্টের ফার্স্ট ওইটা বুঝে নেওয়া উচিত নিজেদের ডাক্তারদের কাছ থেকে। দেন নিজেদের ডাক্তারদেরকে জিজ্ঞেস করা উচিত যে প্রসিজিয়ারটা কীরকম প্রসিজিয়ার হবে, ওপেন সার্জারি হবে না ল্যাপারোস্কোপিক সার্জারি হবে, কোনটা বেটার, কী পোস্ট অপ কমপ্লিকেশনস হতে পারে, আর পোস্ট অপ আফটার অপারেশন পেশেন্ট কি এক্সপেক্ট করবেন নিজের থেকে বা ডাক্তার থেকে, ওটা পেশেন্টের এডুকেশন ওই পার্টে বহুত ইম্পর্টেন্ট হয়ে যায়। কারণ এরকম হতে পারে যে পেশেন্টের পোস্ট অফ, ফর এক্সাম্পল ল্যাপারোস্কোপিক গোলব্লাডার সার্জারি হয়েছে, পেশেন্টের পোস্ট অফ পেইন হতে পারে, ঠিক আছে, বাট কী রিজনে হচ্ছে, কতদিন থাকবে, কি আপনার কি ডিগ্রির পেইন হচ্ছে, ওইটা ডক্টরদেরকে আগের থেকে জিজ্ঞেস করা উচিত পেশেন্টের। তাহলে আর ডক্টরদেরও উচিত পেশেন্টকে এনি প্রসিজিয়ার যেটা পেশেন্ট আন্ডারগো করবেন, ওইটার আগে পেশেন্টকে ভালো করে এডুকেট করার কী এক্সপেকটেশন থাকবে পেশেন্টের পোস্ট অপ বা অপারেশনের ঠিক আগে। তো ওটা জানা আই থিঙ্ক পেশেন্টের জন্য বেশি ইম্পর্টেন্ট, যেটা শিলচরে অল্প মিসিং। শিলচরের কারণ না, পেশেন্টের এডুকেশনটা অল্প কম ইন কম্পারিজন টু আদার সিটিজ, যেরকম ধরো এখানে গুয়াহাটি আছে, গুয়াহাটির সাথে কম্পেয়ার করলেও দেখা যায় যে শিলচরে অল্প পেশেন্ট এডুকেশন পার্টটা অল্প কম। আমাদেরও ভুল আছে তার মধ্যে, অবশ্যই ডাক্তারদেরও অল্প খুলে পেশেন্টদেরকে বলা উচিত যে কী প্রসিজিয়ার হবে, কী এক্সপেকটেশন থাকবে আফটার প্রসিজিয়ার, অ্যান্ড কী এক্সপেকটেশন থাকবে বিফোর প্রসিজিয়ার। আচ্ছা, প্রিয় দর্শক বন্ধুরা, এই বিষয়টাও কিন্তু আশা করি আপনারা বুঝতে পেরেছেন, উনি খুব সুন্দর করে বললেন। এখন যে প্রশ্ন আপনি এখন যে করলেন যে শিলচর নিয়ে, যে তো শিলচরে তো আপনি এসছেন আপনার চিকিৎসা সেবাটা আবার করার জন্য, কাজ করবেন শিলচরে, কিন্তু শিলচরে স্বাস্থ্যসেবা কতটুকু উন্নত হয়েছে? আপনি যদি কম্পেয়ার করেন 10 ইয়ার্স আগে, তাহলে অনেক বেশি হয়েছে, অলমোস্ট 10 টাইমস বেশি ইমপ্রুভমেন্ট হয়েছে এখন। কারণ বাট আরও আমাদের উন্নতি করতে হবে, কারণ এখন আরও সুপার স্পেশালাইজড ডক্টরসও আসছেন, ওরা টাইম দিচ্ছেন শিলচরে, যারা শিলচরের ছেলে শিলচরের মেয়ে, ওরা ঘুরে আসছেন এখানে পেশেন্টকে টাইম দেওয়ার জন্য, পেশেন্ট শিলচরের জন্য অল্প বেটার করার জন্য। কিন্তু আই ফিল অল্প ইনফ্রাস্ট্রাকচার ল্যাকিং এখনও শিলচরে, আমরা ওইটাই ট্রাই করছি অল্প বেটার করার। যদি ইনফ্রাস্ট্রাকচার আর এডুকুয়েট নলেজ, এডুকুয়েট স্কিলস এসে যায়, তাহলে শিলচরের যে লেভেলে আছে এখন শিলচরের হেলথ কেয়ার, ওইটা আরও উপরে যাবে। আর হোপফুলি এটা হবে নেক্সট 5-6 ইয়ার্সে, এটা হওয়া উচিত। আর সেটার জন্য আমাদের সকলেরই একটা সব কিছু একটা মানে সাপোর্টও দরকার। আমাদের শহরে সব কিছু হবে, সেটার জন্য শুধু যে সরকার সব কিছু করে নেবে আর আমরা সেটার কোনো নেব না, এটা না। সবারই এটার সহযোগিতায় আমাদের শিলচরটা আরও এগোবে, সেটাই আমরা চাই। এবং আমরা আশা রাখি আমাদের শহর শিলচরে কিন্তু সব স্বাস্থ্যের পরিষেবা যাতে আমরা পেতে পারি, আমাদের যাতে বাইরে না যেতে হয়, সেটা সবারই একটা ধারণা। এখন যেটা স্যার প্রশ্ন আমার, গোল ব্লাডার হয়ে থাকে আমরা শুনে থাকি, বা আপনারা সেটার যে সার্জারির মাধ্যমে সেটা কিওর করেন পেশেন্টদের, কিন্তু এখন ইদানিং দেখা যাচ্ছে ছোট শিশুদেরও খুব গোল ব্লাডারে স্টোন হচ্ছে। সেটা কেন হচ্ছে, সেটার কারণ কি যদি একটু আপনি বিস্তারিতভাবে বলেন? সেটা আমাদের এই এলাকায় গোল ব্লাডার স্টোনটা অল্প বেশি
আপনার ইনসিডেন্সটাও বেশি। হুম, মোস্ট হুম। লাইকলি আমাদের খাওয়া দাওয়া যেরকম বেশি স্পাইসি বা তৈলাক্ত খাওয়া আমাদের এখানে বেশি খাওয়া হয়। চলে। তো ওটা একটা মেইন রিজন ফর গোলব্লাডার স্টোন। বাট তাছাড়াও গোলব্লাডার অন্য ডিজিজেসও আছে, যেরকম গোলব্লাডার পলিপ হলেও করতে হয় গোলব্লাডার সার্জারি। গোলব্লাডার প্যানক্রিয়াটাইটিস বলে একটা ডিজিজ আছে যার জন্য সার্জারি করতে হয়। আর আপনার একটা পিত্তনলী আছে সিবিডি বলে, কমন বাইল ডাক্ট, তাতেও কখনো দেখা যায় স্টোন আছে। তা স্টোন থাকলে তখন পেশেন্ট প্রেজেন্ট করবেন জন্ডিস নিয়ে বা ইনডাইজেশন নিয়ে। দেন আপনার বাকি ফিচার্স থাকবে, যেরকম কনস্টিপেশন হচ্ছে, আপনার বমি বমি ভাব হচ্ছে, বমি হচ্ছে। তো এইসব ক্ষেত্রে গোলব্লাডার সার্জারি করা আপনার নেসেসারি হয়ে যায়। তো তখনও আপনাকে যেটা আগে বলেছিলাম, গোলব্লাডার সার্জারি দুটো পদ্ধতিতে হতে পারে, একটা আপনার ওপেন, একটা ল্যাপ্রোস্কোপি। দুটার মধ্যে খুব একটা পার্থক্য নেই, খালি ল্যাপ্রোস্কোপিক সার্জারি করলে পেশেন্টের অল্প আর্লি রিটার্ন টু ওয়ার্ক হয়, পেশেন্টের হসপিটাল স্টে অল্প কম হয়, পেশেন্টের পোস্ট অপারেটিভ যে ব্যথা হয় এটাও কম হয় ইন কম্পারেটিভ টু ওপেন সার্জারি। স্কারিং কম হয়, স্কারের লেন্থ ছোটো হয়। তো এই কয়েকটা অ্যাডভান্টেজ আছে ল্যাপারোস্কোপিক সার্জারির। বাট আমাদের এদিকে দেখা যায় যে গোলব্লাডার স্টোনের ইনসিডেন্সটা খুব বেশি। তো এই কয়েকটা তো এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস আছেই, তাছাড়া আপনাকে যেটা বললাম খাওয়া দাওয়ার সঙ্গে যুক্ত আছে। তো তাই মানে এই এরিয়াতে অল্প বেশি তো দেখা আপনি যায়। বলতে চাইছেন মানে যদি আমরা খাওয়া দাওয়াটা যদি একটু কন্ট্রোল রাখি, হ্যাঁ, গোল ব্লাডার থেকে আমরা হ্যাঁ, একটু রক্ষা পেতে হ্যাঁ। পারি। আর বেসিক্যালি বেশি ইনসিডেন্সেও দেখা যায় পুরো অল ওভার ওয়ার্ল্ডেও এটা বেশি দেখা যায় যে ফিমেলসের মধ্যে। হুম। তো জেনারেলি ফিমেলস অল্প নিজের শরীরচর্চা ঠিক রাখলে এটা থেকে বাঁচার একটা রাস্তা আমরা পাবো। আচ্ছা, দর্শক বন্ধুরা, অবশ্যই আপনারা কিন্তু নিজের খেয়াল রাখবেন। এবং স্যার কিন্তু বললেন যে খাওয়া দাওয়াটা যদি আমরা সঠিকভাবে করতে পারি, সেটাকে যদি আমরা একটু মেনটেন করে চলতে পারি, অবশ্যই কিন্তু আমরা সেগুলো রোগ থেকে কিন্তু সতর্ক আমাদের থাকা দরকার, সেগুলো রোগ থেকে কিন্তু আমরা মুক্তি পাবো। স্যার, সব ধরনের ল্যাম্প রিমুভাল কিভাবে সম্ভব হয়ে হ্যাঁ, থাকে? লাম্প আপনার দেখেন বডির ভিতরে হতে পারে, বডির বাইরেও হতে পারে। আচ্ছা। বাইরে যেগুলো ফর এক্সাম্পল হাতে পায়ে, যেটা বাইরে থেকে আমরা দেখতে পারি, ওটা রিমুভ করা খুব একটা কঠিন বিষয় না। ওটা আপনার আপনার জেনারেল অ্যানেস্থেশিয়া না দিয়েও, আপনার লোকাল অ্যানেস্থেশিয়া, টপিক্যাল অ্যানেস্থেশিয়া দিয়েও কাজটা হয়ে যায়। আচ্ছা। বাট কখনো দেখা যায় যে পেটের ভিতরে লাম্প আছে বা আপনার থোরাক্সের লাম্প আছে। তো এইসব ক্ষেত্রে সার্জারিটা অল্প বেশি কমপ্লেক্স হয়, কিন্তু এটাও রিমুভ করা পসিবল। এখন আমাদের পদ্ধতি আছে, এক্সপার্টাইজ আছে, যে এটা পেটের ভিতরে লাম্প হলেও, আপনার থোরাক্সের লাম্প হলেও আমরা এটা রিমুভ করতে পারি। তো এটার আপনার সেম আপনার নতুন নতুন পদ্ধতিও আছে, ওপেন সার্জারিতেও করা যায়, ল্যাপারোস্কোপিক সার্জারিতেও করা যায়। আচ্ছা, এটা তো আমরা বুঝলাম। এখন আপনি যে বললেন লাম্প মানে শরীরের ভেতরেও হতে পারে, হ্যাঁ, বাইরেও হতে পারে। হ্যাঁ। ভেতরে হলে তো আচ্ছা, সেটা অন্য একটা আছেই। হুম। আর বাইরে হলে সেটা আমরা কিভাবে বুঝবো, সেটা কি? হ্যাঁ, তো ওর লাম্পেরও আপনার ডিফারেন্ট টাইপস আছে। ফর এক্সাম্পল সিস্টও হতে পারে, একটা লাইপোমাও হতে পারে। তো আপনার সার্জারির পদ্ধতিটা চেঞ্জ হবে না, অলমোস্ট সিমিলার। বাট কী ধরনের লাম্প ওইটা আমরা বোঝার জন্য আমরা আল্ট্রাসাউন্ডের সাহায্য নিই। আচ্ছা। তাছাড়া আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনেও আমরা বুঝি যে এটা সিস্ট না এটা লাইপোমা। কিন্তু জেনারেলি ছোট লাইপোমা, ছোট সিস্ট আমরা অ্যাভয়েড করতে পারি। যদি কেউ ইচ্ছে নেই লামটা আপনার এক্সারসাইজ করার, তাহলে দে ক্যান ওয়েট। কিন্তু প্রবলেম হলো যখন লামটা র্যাপিড গ্রোয়িং হয়ে যায় বা লামটা বড় হয়ে যায়। আর এনি লাম্প যেটা আপনার সাডেনলি আপনার গ্রো করা স্টার্ট হয়েছে, সাডেনলি র্যাপিড গ্রোথ দেখা যায়, ওইগুলো লাম্প অল্প আপনার ডাউটফুল লাম্প হয়, ওটা ক্যান্সারও বেরোতে পারে। তো এই সব ক্ষেত্রে আপনি নিজের ডক্টরকে একবার আপনার ভিজিট করা উচিত, কনসাল্ট করা উচিত। আর কী কী পদ্ধতি আছে, কী কী আপনার ডিফারেন্ট টেকনিক্স আছে রিমুভ করার, ওটা একবার ডিসকাস করা উচিত। আচ্ছা, প্রিয় দর্শক বন্ধুরা, এরকম কিছু যদি সমস্যা আপনাদের হয়ে থাকে, নিশ্চয়ই কিন্তু আপনারা ডক্টর সৌগত রায় স্যারের সাথে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন। এবং যোগাযোগের জন্য কিন্তু আমাদের টিভি স্ক্রিনে কিন্তু নম্বর দেওয়া থাকবে, সেই নম্বরে কিন্তু আপনারা ফোন করে কনসাল্ট করতে পারবেন। স্যার, এখন আরেকটা প্রশ্ন, অর্শ অভ্যন্তরে নলিঘা কিভাবে সরানো সম্ভব বা অপারেশনই কিভাবে করা যায় সেটার? ঠিক, অর্শরোগ বা মেনলি হিমোরয়েডস যেটা হয়, এটা আপনার 4টা গ্রেড আছে। তো জেনারেলি গ্রেড 1, গ্রেড 2তে অপারেশন না করলে হয়ে যায়, আপনার মেডিকেশনসে কন্ট্রোল থাকে। বাট জেনারেলি অপারেশন করতে লাগে যারা গ্রেড 3 বা গ্রেড 4 নিয়ে প্রেজেন্ট করেন।
তো এখন আপনার নতুন নতুন পদ্ধতি আছে, ওপেন সার্জারিও হয়, আপনার স্টেপলার সার্জারিও হয়, আর এখন লেটেস্ট হলো আপনার লেজার সার্জারি। সবচেয়ে বেশি আপনার রেকারেন্স রেট কম থাকে লেজার সার্জারিতে অ্যাজ কম্পেয়ার টু ওপেন সার্জারি। স্টেপলার সার্জারিও আপনার ভালো একটা পদ্ধতি। তো তিনটা পদ্ধতিতে আমরা হিমোরয়েজের অপারেশন করতে পারি, বাট সব পেশেন্টের হিমোরয়েজের অপারেশন দরকার নেই। আনলেস অ্যান্ড আনটিল ব্লিডিং হচ্ছে বা গ্রেড 1-2-তে আমরা জেনারেলি ওয়েট করতে পারি মেডিসিনস দিয়ে। প্রিয় দর্শক বন্ধুরা, সেটাও কিন্তু আপনারা বুঝতে পারলেন। স্যার কিন্তু খুব সুন্দর করে, আমি যতগুলো প্রশ্নই রাখছি খুব সুন্দর করে কিন্তু সময় নিয়ে কিন্তু আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন ডিটেলসে উনি বলছেন। এখন যেটা প্রশ্ন হচ্ছে, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে বাইপাস কিভাবে সম্ভব? হ্যাঁ, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ মেইনলি আপনার লোয়ার লিমসে হয় বা পায়ে হয়, ঠিক আছে? হাতে কম দেখা যায় ইন কম্প্যারিজন টু পা। ওইটা মেইনলি হয় আপনার ধমনীতে যখন ব্লকেজ থাকে, যার জন্য আপনার ডিফারেন্ট রিজনস আছে। ওটা আপনার ডায়াবেটিস রিলেটেড, এই এরিয়া যেরকম ডায়াবেটিস রিলেটেড খুব বেশি হয়, বা অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্য হয়। তো আমরা বাইপাস সার্জারিতে কী করি, যে পার্টটা ব্লকড আছে ওই পার্টটা থেকে নিচে বা আপনার ফর এক্সাম্পল আমাদের নিচে আছে ফেমোরাল ভেসেলস, ফেমোরাল ভেন আর্টারি থেকে পপলিটিল আর্টারি বলে, নিতে পপলিটিল আর্টারি আছে। তো ওই রাস্তায় আপনার ব্লাড ফ্লো হয়। কিন্তু যদি ফেমোরাল আর্টারি একটা ডিস্টেলি বা নিচে যদি ব্লক থাকে, তো ব্লাড ফ্লো আপনার পপলিটিল আর্টারি যাবে না, যার জন্য আপনার পেশেন্ট কমপ্লেন করবে পায়ে ব্যথা হচ্ছে। উইথ টাইম যদি ইগনোর করেন তাহলে গ্যাংগ্রিন নিয়ে প্রেজেন্ট করবেন। তো ওইগুলো জিনিসে আপনার বাইপাস সার্জারি পসিবল। বাইপাস সার্জারিতে আমরা ওই যেখানে ব্লক আছে আর্টারিতে ওটা আমরা বাইপাস করে দিই। ওইটার দুটা মেথড আছে, একটা তো নিজের বডি থেকে ভেন ইউজ করা বা শিরা ইউজ করা, মোস্ট কমনলি আমরা ইউজ করি গ্রেসেভেনাস ভেন। তাছাড়া নতুন নতুন হ্যান্ডমেড কন্ডিউটও আছে, যেটা আর্টিফিশিয়াল ভেসেলস যেটা বলে, ওটাও আমরা ইউজ করতে পারি। বাট জেনারেলি দেখা যায় যে নিজের বডির শিরাটা ইউজ করলে বেশি বেটার রেজাল্ট পাওয়া যায়। তো এইটাও পসিবল, বাইপাস সার্জারিটা করা পসিবল এখন। আচ্ছা দর্শক বন্ধুরা, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এত সময় আমরা যে আলোচনা করলাম, এবং আমাদের অনুষ্ঠানেরও একটা সীমিত সময় থাকে, সেই সময়ের ভিতরে আমরা যতটুকু পারি আমরা কিন্তু আলোচনা করে থাকি, এবং ডাক্তারবাবুদের কাছ থেকে কিন্তু আমরা খুব সুন্দর একটা পরামর্শ পেয়ে থাকি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনুষ্ঠান শেষ করার আগে আপনি আবার আপনার শিলচর শহরে এসছেন, আমাদের সকলকে আপনি চিকিৎসা পরিষেবাটা দেবেন। কেমন লাগছে আপনি যে আবার ফিরে এসছেন? খুব ভালো লাগছে নিজের জায়গায় রিটার্ন করে, নিজের জায়গার মানুষকে সহায়তা করা। এটা কি বলবো, এটা একটা অন্য লেভেলের স্যাটিসফ্যাকশন দেয়। আর তাছাড়া আপনার এখানে সাপোর্ট সিস্টেমও আছে, যেরকম আপনারা আছেন, আমাদের রিলেটিভসরা আছে। আর কিছু অসুবিধা হলে পেশেন্টের আমি আছি এখানে শিলচরে, আমাকে যে কোনো টাইমে ফোন করতে পারেন, যে কোনো টাইমে কন্ট্যাক্ট করতে পারেন। আই উইল বি অ্যাভেলেবল ফর দেম। একদম স্যার। আর অনুষ্ঠান শেষ করার আগে আপনি আমাদের দর্শকদের কি মেসেজ দেবেন? ফার্স্ট অফ অল আমি সবাইকে শুভেচ্ছা জানাই পয়লা বৈশাখের। আর তাছাড়া ভালো থাকুন, শরীরের চর্চা করুন। সব আপনার ম্যাক্সিমাম ডিজিজেস যেটা আমাদের এখন হচ্ছে, এটা এনভায়রনমেন্ট রিলেটেড, আমাদের খাওয়া দাওয়া রিলেটেড। তো আমরা যদি ওইটা অল্প এনভায়রনমেন্ট কন্ট্রোল করা আমাদের হাতে নেই, বাট আমরা নিজের খাওয়া দাওয়া কন্ট্রোল করতে পারি, আমরা নিজের শরীর চর্চা করতে পারি। তো ওটা করলে আই থিঙ্ক যে লেভেলের ডিজিজ হচ্ছে এখন, ওটা অনেকটা কমে যাবে যদি পেশেন্ট বা নট জাস্ট পেশেন্টস, সব ধরনের মানুষ সবাই ওভারঅল নিজের শরীরচর্চা আর খাওয়া দাওয়াটা অল্প কন্ট্রোলে রাখলে ভালো। প্রিয় দর্শক বন্ধুরা, অনুষ্ঠান আমরা শেষ করব, একদম শেষের পথে। অনুষ্ঠান শেষ করার আগে স্যার যা বললেন একদম সেটা আপনারা মেনে চলবেন, এবং সেটা যদি আমরা মেনে চলি, আমরা আশা করি নিজেরা সুস্থ থাকলে কিন্তু আমরা পরিবেশকে এবং অন্যকে, সমাজকে কিন্তু আমরা সুস্থ রাখতে পারবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আবারও আমি বলছি পয়লা বৈশাখের শুভেচ্ছা, অভিনন্দন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরও একদিন আবারও আমরা আশা রাখছি স্যার আপনাকে আমাদের এই অনুষ্ঠানে পাবো, এবং আজকে সময়ের অভাবে যে বিষয়ে আমরা আলোচনা করতে পারিনি, অন্য দিন ওইগুলো বিষয়ে আলোচনা করব। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। নমস্কার।